প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সঞ্চালনায় আছি নুসরাত জাহান। যে বিষয় নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। বিষয়ের পক্ষে বলবে জয়পুরহাট ক্যাডেট কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের প্রতিযোগিতার বিতর্কিকদের সাথে। বিপক্ষ দল নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বিতর্কিকরা হলেন ফারহানা আমিন, সুমনা আক্তার ও তাদের দলনেতা তাসনিয়া হোসেন। পক্ষ দল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বিতর্কিকরা হলেন সাদিয়া রহমান শোভা, সামিহা তাসনিম ও তাদের দলনেতা হুমায়রা সুলতানা জিম। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন ডক্টর নিবেদিতা রয়, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন আনোয়ার হোসেন, হেড অব সেলস অ্যান্ড অপারেশন, আইডিপি এডুকেশন বাংলাদেশ। এবং আছেন মাহমুদুল হাসান নয়ন, নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো। সম্মানিত বিচারকবৃন্দ যে সকল বিষয়ের উপর নির্ভর করে নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা 5, ভাষার ব্যবহার উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারে আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। দর্শক, বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন আমরা বিতর্ক সম্পর্কিত কিছু নিয়মাবলী জেনে নেই। প্রত্যেক বিতর্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। প্রত্যেক দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য মোট 3 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এবার আমি সম্মানিত সভাপতিকে অনুষ্ঠান শুরু করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার বিষয় উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। এই বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করবে জয়পুরহাট ক্যাডেট কলেজ এবং বিপক্ষে রয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রথমেই আমি পক্ষ দলের সাদিয়া রহমান শোভাকে তার বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ করছি। নীরব রাতের আধারে হঠাৎ স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে এক প্রশ্ন। উচ্চশিক্ষাকে সত্যি পথ দেখাচ্ছে, নাকি আমাদের তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে অদৃশ্য এক খাদের দিকে? জীবনের মোড়ে দাঁড়িয়ে হাজারো স্বপ্নবাজ যুবক যখন তার বহু কাঙ্ক্ষিত ডিগ্রি হাতে নিয়ে বুঝতে পারে তাদের জীবিকা নিশ্চয়তায় সেই ডিগ্রি ব্যর্থ, তখন তারা সেই উচ্চশিক্ষাকে আশীর্বাদ নয়, ধরে নেয় তাদের তীব্র অভিশাপ হিসেবে। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ, উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্কের মঞ্চে বিষয় নির্ধারণ করা হয়েছে উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকারত্ব সমস্যা বৃদ্ধি করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে বলছি। মাননীয় সভাপতি আজকের বিষয়ে যে 3টি দিক সংজ্ঞায়নে দাবি রাখে তা হলো: 1 উচ্চশিক্ষা, 2 বেকার সমস্যা, 3 সহজলভ্যতা। প্রথমে উচ্চশিক্ষা বলতে আমরা বুঝি মাধ্যমিক স্তরের পরে বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করার ডিগ্রি। এবং সহজলভ্যতা বলতে বোঝায় যখন কোনো কিছু আমরা খুব সহজেই পেয়ে যাই। এবং পরিশেষে বেকার সমস্যা। বেকার সমস্যা বলতে সাধারণত বোঝায় চাকরি ও আয়ের অভাবজনিত সমস্যাকে, যা থেকে সৃষ্টি হচ্ছে চুরি, ডাকাতি, নানান ধরনের সামাজিক বিশৃঙ্খলা। মাননীয় সভাপতি, আমরা এই বিতর্কের মঞ্চে কথা বলছি উচ্চশিক্ষা নিয়ে, বলছি তার সহজলভ্যতার কথা। একটু ভেবে দেখুন তো, বিগত শতকের কথা, যখন এই উচ্চশিক্ষা ছিল অমাবস্যার চাঁদ।
হাতে কোনো কজন মানুষই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত, কিন্তু এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের সংখ্যাও বেড়েছে বহুগুণে। বিষয়টি নিঃসন্দেহে আনন্দের, কিন্তু এই আনন্দের বিষয়ে তখনই নিরানন্দে পরিণত হয় যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করা বেকার ছেলেটি তার অপেক্ষায় থাকা প্রিয়তমাকে জানিয়ে দেয়, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। নিঃসন্দেহে তার চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক হতাশা এবং দুর্যোগ। তার জীবনে ছেয়ে আসে, সে ধরে ফেলে মদ এবং গাঁজার মতো বিভিন্ন ধরনের মাদকাসক্তি। তৃতীয় বিশ্বের এই দেশে যে উচ্চশিক্ষা প্রচলিত আছে, সেই শিক্ষা আমাদের ঠিক কী শিখাচ্ছে তা আমরা সবাই বুঝতে পারছি। সেই শিক্ষা না পারছে বেকার সমস্যাকে দূর করতে, না পারছে দক্ষ জনশক্তি তৈরি করতে। কৃষিজীবী বাবার ছেলেটি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বাবার বুক তখন গর্বে ফুলে ওঠে। বাবার স্বপ্ন দেখে ছেলে আমার আরও বড় হবে। কিন্তু সেই উচ্চশিক্ষিত ছেলেটি যখন শিক্ষিত বেকারে রূপান্তরিত হয়, তখন শুরু হয় আরেক সংকট। এই ছেলে না পারে গোয়াল জলে ফিরে যেতে, না পারে তার প্রত্যাশা পূরণের মতো চাকরি পেতে। অবশেষে বৃদ্ধ পিতা বলে ওঠে, বাবা কিছু হলো, আমি আর কত। এই হলো বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আপনি আমরা সবাই রবীন্দ্রনাথের রচিত সেই তোতা কাহিনীর কথা জানি। বাংলাদেশের উচ্চশিক্ষার ব্যবস্থাও সেই তোতা কাহিনীর বাস্তব প্রেক্ষাপট। বাংলাদেশের উচ্চশিক্ষায় রয়েছে মানসম্মত শিক্ষার অভাব, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং মূল্যায়নের ত্রুটিপূর্ণ অবস্থা। বাংলাদেশের 64টি জেলায় মোট 109টি জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসে নানান ধরনের তরুণ যাদের হাতে রয়েছে ডিগ্রি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই বলুন, এই তরুণদের কাছে হয়তো ডিগ্রি আছে, কিন্তু তাদের কাছে কি পর্যাপ্ত দক্ষতা আছে? বিজ্ঞ প্রতিপক্ষ 2013 থেকে 22 সালের মধ্যে বেকার স্নাতক যুবকদের হার মোট বেকারত্বের মধ্যে 9.7% থেকে 27.8% পৌঁছায়, যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি বিজ্ঞ প্রতিপক্ষ? এতক্ষণ ধরে বললাম আমাদের দেশের সমস্যাগুলোর কথা, এখন আসুন এর মূল কারণ হিসেবে অন্বেষণ করা যাক। আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও নেই কারিগরি শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা। দেশে রয়েছে 17 কোটি জনসংখ্যা, কিন্তু এই 17 কোটি জনসংখ্যার জন্য কি পর্যাপ্ত পরিমাণে কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে? আমরা পক্ষান্তরে বলতে পারি চীনের কথা। চীনের মানুষরা কারিগরি শিক্ষার জন্য একের পর এক চমক সারা বিশ্বকে দেখাচ্ছে। তাদের ঘরে ঘরে রয়েছে কারখানা। তারা জেলায় জেলায় আমাদের মতো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় গড়ে তোলেনি। তারা বিশ্বাস করে শিক্ষা একজন ব্যক্তিকে দক্ষ মানুষে রূপান্তর করে। তারা বিশ্বাস করে শিক্ষায় তারা স্বনির্ভরশীল হয়ে ওঠে। তারা মানুষকে নতুন ধরনের কাজ দেয়, নতুনভাবে মানুষকে গড়ে তোলে। বিজ্ঞ বিচারক মণ্ডলে আজকে আমাদের এই বিষয়ের মূল বিষয়টাই হচ্ছে উচ্চশিক্ষার সহজলভ্যতা, এবং এই উচ্চশিক্ষার সহজলভ্যতার কারণে দেশে নানানভাবে বেকারত্ব বাড়ছে। আমাদের দেশে যদি আজ এই উচ্চশিক্ষা এতটা বেশি সহজলভ্য না হতো, তবে এত বেশি বেকার তরুণও হতো না, এবং তারা দক্ষ হিসেবেই গড়ে উঠতো। তারা দক্ষ হিসেবে তাদের নিজের কর্মসংস্থান তৈরির জন্য সাহস পেত। আমাদের বেকারদের হতাশা যেন দরজায় প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে, এবং তার প্রতিটি স্বপ্নকে প্রশ্ন করে, এত বড় সাহস তোমার? তাই বিজ্ঞ প্রতিপক্ষ বলছি, সত্যটা আজ আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার। উচ্চশিক্ষা যতটা সহজ হয়ে উঠেছে, ততটাই বেড়েছে আমাদের দেশে বেকার সমস্যা। আর এই বেকার সমস্যা দ্বারা বাড়ছে দেশে বেকারত্ব। এই বেকারত্বের দ্বারা বাড়ছে দরিদ্রতা এবং কর্মসংস্থানের অভাব। আজকে যদি আমাদের দেশের তরুণরা দক্ষভাবে গড়ে উঠতো এবং দক্ষভাবে মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকারত্ব বৃদ্ধি করছে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিপক্ষ দলের প্রথম বক্তা ফারহানা আমিন। ছোটবেলা থেকে শুনে এসেছি শিক্ষা জাতির মেরুদণ্ড। যে ব্যক্তির পা নেই, তার হাঁটতে পারার অক্ষমতাকে যদি আমরা তার মেরুদণ্ডের উপর দোষারোপ করি, তবে বিষয়টা যেমন হাস্যকর শোনাবে, আজকের পক্ষ দলের যুক্তিও আমার কাছে একটু হাস্যকরই শোনাচ্ছে। কারণ যে দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের নিশ্চয়তা নেই, সে দেশে বারবার উচ্চশিক্ষার সহজলভ্যতাকেই দোষারোপ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেবার জন্যে। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। আজ আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমে আমরা জেনে নেই উচ্চশিক্ষার সহজলভ্যতা এবং বেকার সমস্যা কী। কোনো শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিকের উপরের স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষা প্রদান করে তাকেই আমরা উচ্চশিক্ষা বলি। কিন্তু উচ্চশিক্ষা কি শুধু সার্টিফিকেট আর ডিগ্রি অর্জন করা আর বিসিএস ক্যাডার হওয়া? না, উচ্চশিক্ষা হচ্ছে নিজেকে জনশক্তিতে এবং মানব সম্পদে রূপান্তর করে দেশের জিডিপিতে অবদান রাখার সক্ষমতা।
চাকরি খোঁজার নয়, বরং আত্মকর্মসংস্থানের সৃষ্টি করা। এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ডোন্ট বি আ জব সিকার, বি আ জব ক্রিয়েটর। উচ্চশিক্ষার সহজলভ্যতা বলতে আমরা বুঝি যখন কোনো ব্যক্তি সহজে এবং বাধাহীনভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। বেকার সমস্যা বলতে আমরা বুঝি যখন কোনো কর্মক্ষম বা কর্মচ্ছুক মানুষ চাকরির সুযোগ না পেয়ে কর্মহীন অবস্থায় থাকে। পৃথিবীর কোনো সামাজিক সমস্যা একটি কারণে সৃষ্টি হয় না, এর পেছনে আরও অনেকগুলো কারণ জড়িত থাকে। বেকারত্ব একটি বিরাট সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা, যার পেছনেও রয়েছে অনেকগুলো কারণ। বাস্তবতা হচ্ছে বেকারত্ব একটি বহুমাত্রিক সমস্যা। যে সকল কারণে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে সেগুলো হচ্ছে প্রয়োজন ভিত্তিক শিক্ষার অভাব, রাষ্ট্রীয় পরিকল্পনার অভাব, সামাজিক মনস্তাত্ত্বিক চাপ, প্রযুক্তিগত শিক্ষার অভাব, শিক্ষা ব্যবস্থার ত্রুটি। যে শিক্ষা ব্যবস্থায় ব্যক্তির দক্ষতার উন্মেষ ঘটে না তাকে আমরা কোনোভাবেই উচ্চশিক্ষা বলতে পারি না, কারণ উচ্চশিক্ষার অন্যতম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির জ্ঞান ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের এই উদ্দেশ্য পূরণ করে না। তবে কি আমরা বলতে পারি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ? আমাদের প্রতিপক্ষ দল উচ্চশিক্ষাকে বলে গেলেন অমাবস্যার চাঁদ। এখন যদি একটি প্রেমিক তার প্রেমিকাকে হারায়, তাহলে এটা উচ্চশিক্ষার সাথে কিভাবে সম্পর্ক হতে পারে তা আমার জানা নেই। মাননীয় সভাপতি, আমি এখন ব্যাখ্যা করছি প্রযুক্তি ভিত্তিক শিক্ষা কিভাবে বেকার সমস্যা বৃদ্ধি করে। বাকি কারণগুলো আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা ব্যাখ্যা করে যাবেন। দেশে বড় বড় অনেক সরকারি প্রকল্প এবং বেসরকারি খাতেও শ্রমিকের সংখ্যা, বিদেশি শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য। কিন্তু বাংলাদেশে এতগুলো শিক্ষিত বেকার থাকা সত্ত্বেও বিদেশ থেকে শ্রমিক আনার কারণ হচ্ছে তারা তাদের দক্ষতার প্রমাণ দিতে পারছে না, প্রকল্পগুলো তাদের উপর আস্থা রাখতে পারছে না। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে সেবা এবং শিল্প খাত। শিল্প কলকারখানাগুলোতে অধিকাংশ কর্মচারীরাই বিদেশি। সিডিপি 2022 এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের ভাষা এবং যোগাযোগের দক্ষতা কম, যার ফলে তারা বৈশ্বিক শ্রমবাজারে স্থান করে নিতে পারছে না। দ্য ডেইলি স্টার বাংলা অনুযায়ী 2022-23 অর্থবছরের শিল্প কলকারখানায় কর্মরত অধিকাংশ উচ্চপদস্থ কর্মকর্তারাই বিদেশি, যা 2021-22 অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে 87%। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ব্যক্তির দক্ষতার উন্মেষ ঘটায় না, তাকে শুধু ডিগ্রিই দেয়, যার ফলে ডিগ্রি বাড়ছে কিন্তু চাকরি হচ্ছে না। এখন আমরা কি বেকারত্বের দায় উচ্চশিক্ষার সহজলভ্যতাকে দিব নাকি শিক্ষার মানহীনতাকে দিব? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের কাছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী 2024 সালে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অধিকাংশ ছাত্রদেরই বেকারের হার বেড়েছে 13.50%, বাকি 86.5% বেকার নন। কিছু গবেষণায় দেখা গিয়েছে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের বেকারত্বের অন্যতম কারণ হচ্ছে প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতার অভাব। এই প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতার অভাবই বেকারত্বের হার বাড়াচ্ছে। উচ্চশিক্ষার সহজলভ্যতা বেকার হার বাড়ায় না। ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের দ্বিতীয় বক্তা সামিহা তাসনিমকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আমার প্রতিপক্ষ দলের বক্তব্য যখন শুনছিলাম তখন আমার মনে বারবারই অনুরণিত হচ্ছিল সেই গানটি, বেলাবসের সেই অপেক্ষা আর সেই স্বপ্নাহত পুরুষ প্রেমিকের আহ্বান। এটা কি 2441139? বেলাবোস তুমি পারছো কি শুনতে? বেলাবোস সেদিন শুনতে পেরেছিলেন কি না তা আমাদের জানা নেই, কিন্তু 21 শতকের এই স্বাধীন বাংলাদেশে গানটির আবেদন আজও অটুট। এই সংবাদে অঞ্জন দত্ত হয়তো আত্মতৃপ্তি ঠিকই খুঁজে পাবেন, কিন্তু আমাদের আত্মতৃপ্তির ঢেকুর তোলার কিছুই নেই বিজ্ঞ প্রতিপক্ষ। গানটির আবেদন আজও অটুট, কারণ বাংলাদেশের বেকার সমস্যাও চিরন্তন। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে। বিতর্কের বিষয় উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে আমার সুদৃঢ় অবস্থান। ইতোমধ্যেই আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন করে গেছে এবং উচ্চশিক্ষার সহজলভ্যতাই যে দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে তা সুস্পষ্টভাবে উপস্থাপন করে গেছেন। কিন্তু আমার বিপক্ষ দলের প্রথম বক্তা যুক্তির পর যুক্তি সাজিয়ে আকাশে অট্টালিকা নির্মাণের যে বৃথা চেষ্টা করে গেলেন, আমি সেই দিকগুলোকে
উপযুক্ত যুক্তি প্রমাণের সাহায্যে উপস্থাপন করে যাব। প্রথমে আমার দলের প্রথম বক্তা বললেন দক্ষতার অভাবের কথা। প্রতিপক্ষ, আপনি বলুন দক্ষতার অভাব কেন হচ্ছে? উচ্চশিক্ষার সহজলভ্যতা আজ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষের মানসিকতাতে দক্ষতার ব্যাপারটিই নেই, তারা শুধু ছুটছে সার্টিফিকেট, ডিগ্রি এসবের পেছনে। তাই কি নয় প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, উচ্চশিক্ষা কিভাবে দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে তার ব্যাখ্যা খুঁজতে আমাদের যেতে হবে সেই ঔপনিবেশিক কালের ভারতবর্ষের ইতিহাসে। কোনো উদ্যোক্তা নয়, কোনো আবিষ্কারক নয়, নয় কোনো উদ্ভাবক। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল এক শ্রেণীর শিক্ষিত কেরানি তৈরি করা, যাদের দ্বারা অফিস পরিচালনা করা সহজ হবে, তারা হবে তাদের অনুগত চাকর। আর সেই লক্ষ্যেই মেকলে প্রবর্তন করেছিলেন তার শিক্ষানীতি, যার বিষবৃক্ষের ফল আমরা আজও বয়ে বেড়াচ্ছি আমাদের চিন্তা চেতনায়। তাই আজও উচ্চশিক্ষা আমাদের কাছে শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করাই, স্বনির্ভরতা নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, লন্ডন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের একটি প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর সবগুলো দেশের মধ্যে বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। আর এর অন্যতম একটি কারণ হলো এদেশের উচ্চশিক্ষার হার বেড়েছে, অর্থাৎ উচ্চশিক্ষা সহজলভ্য হয়েছে, কিন্তু মানসম্পন্ন শিক্ষা পারেনি। আর আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ আমাদের সাথে এই পয়েন্টে সহমত পোষণ করে যাওয়ার জন্য। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী জনসাধারণের মাথায় এটা গাঁথা আছে, যত বড় ডিগ্রি সার্টিফিকেট তত বেশি সাফল্য। মানুষের মাঝে যে ধারণা আছে তা আপনারা অস্বীকার করবেন না, তাই না প্রতিপক্ষ? কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? একদমই না। সম্মানিত সভাপতি, আজকালকার চাকরির বাজারে শুধু ডিগ্রিধারী হলেই হয় না, তার সাথে দরকার যোগ্যতা এবং দক্ষতা। আর এই যোগ্যতা এবং দক্ষতা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে তৈরি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কিন্তু সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়গুলো কতটুকু তাদের মানে উন্নীত হতে পেরেছে চলুন দেখে আসি। প্রথম আলো 12 অক্টোবর 2024 মতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে 1000-এও নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান। দেশের উচ্চশিক্ষার মানই যখন এরকম, তখন নিঃসন্দেহে একগাদা বেকার তৈরি হবে। এটাই কি নয় প্রতিপক্ষ? নাকি এর পেছনে আপনি দেখিয়ে যাবেন নানা অহেতুক যুক্তি? বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বলে গেলেন দেশের কর্মসংস্থানের অভাবের কথা, অথচ বিজ্ঞ প্রতিপক্ষ দেশের এই জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কারিগরি শিক্ষা বোর্ড ইত্যাদি, যাদের উদ্দেশ্য দেশের জনশক্তিকে দক্ষ, স্বাবলম্বী এবং আত্মকর্মসংস্থান তৈরিতে সাহায্য করা। কিন্তু তাদের উদ্দেশ্যটি কখনোই আর সফল হয় না, কারণ এদেশের জনশক্তি শুধু ছোটে ডিগ্রি, সার্টিফিকেট আর চাকরির পেছনে। এই যে সহজে পাওয়া ডিগ্রিধারী মানুষগুলো আছে, তারা পরবর্তীতে আবার সংকোচ বোধ করে এই প্রতিষ্ঠান থেকে দক্ষতা অর্জন করতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের উচ্চশিক্ষা ঘাসের মতোই সহজলভ্য, যা কমিয়ে দিচ্ছে রঙিন ফুলের মতো ডিগ্রির মান, আর প্রয়োজন বাড়ছে দক্ষতার। তাই বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে, বেকাররা বলছে চাকরি নেই, এদিকে চাকরিদাতারা বলছে দক্ষ কর্মী নেই। আর এই বাস্তব চিত্রের সাথে আপনি কিভাবে দ্বিমত পোষণ করছেন বিজ্ঞ প্রতিপক্ষ? বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো বলে যাবেন সরকারি চাকরির অনিশ্চয়তার কথা। প্রতিপক্ষ, আমি আপনাকে বলছি, আজকালকার শিক্ষিত বেকারদের একটাই স্লোগান, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আর এই বিসিএস নামক সোনার হরিণের পিছনে ছুটতে গিয়ে কিভাবে দেশের তারুণ্যের অপচয় ঘটছে ভেবে দেখেছেন? উচ্চশিক্ষার সহজলভ্যতা কারিগরি শিক্ষার গ্রহণে বিমুখ করছে, অথচ কারিগরি শিক্ষা দেশের বেকার সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি ভেবে দেখুন, যখন আমাদের দেশের একজন উচ্চশিক্ষিত তরুণ ক্যাডার হওয়ার আশায় পাতার পর পাতা জয়কলির গাইড মুখস্থ করে যায়, ঠিক তখনই চীন জাপানের একজন যুবক নিত্য নতুন উদ্ভাবনে ব্যস্ত। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, তর্কের খাতিরে তর্ক না বাড়িয়ে সত্যটিকে মেনে নিন। উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশের বেকার সমস্যা বৃদ্ধি করছে। ধন্যবাদ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সুমনা আক্তার তার বক্তব্য উপস্থাপন করবে। সুমনা আক্তার। শুরুতেই প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বারবার বলে গেলেন উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। এক্ষেত্রে রাষ্ট্র যদি আগামীকাল থেকে উচ্চশিক্ষা দুর্লভ করে দেয়, তাহলে কি দেশ বেকার সমস্যা কমে যাবে? ধন্যবাদ মাননীয় সভাপতি, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিষয় নির্ধারিত হয়েছে, উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন, সে কারণগুলোকে আমি দ্বিতীয় বক্তা হিসেবে তথ্য, উপাত্ত ও উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, আমাদের দেশের
বেকার সমস্যার অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্রের পরিকল্পনাহীন ব্যবস্থাপনা ও সমাজের মনস্তাত্ত্বিক চাপ। মাননীয় সভাপতি, আমাদের দেশে চিকিৎসা খাতে কতজন কর্মী লাগবে, শিক্ষা খাতে কতজন লাগবে, সেবা খাতে কতজন লাগবে, শিল্প খাতে কতজন লাগবে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই ও সুনির্দিষ্ট পরিকল্পনাও নেই। প্রতিপক্ষের কাছে প্রশ্ন, এরকম পরিকল্পনাহীন ব্যবস্থাপনার মধ্যে বেকার থাকবে না কেন? মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2024 সালের জুলাই সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী বাংলাদেশে বেকারের সংখ্যা 26,60,000, যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী 9 লক্ষ। মাননীয় সভাপতি, আমাদের এই নিচু মানসিকতার সমাজ ব্যবস্থায় যখন একজন তরুণ বেকার জীবনযাপন করেন এবং বারবার চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত চাকরি পেতে ব্যর্থ হন, তখন তিনি আশা করেন কেউ তার মাথায় হাত রেখে বলবে, তুমি যা কাজই করো না কেন, আমরা তোমার পাশে আছি। কিন্তু হায়, এই সমাজ তাকে বলে, তুমি চাষবাস কৃষিকাজ কিছুই করতে পারবে না, তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার অথবা সরকারি কোনো অফিসার হতেই হবে, অন্যথায় মান সম্মান আর থাকবে না। যার পরিণতি হয় আত্মহত্যা, ঝরে যায় একটি প্রাণ। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, 2021 সালের একটি বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশন তথ্য অনুযায়ী 101 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বর্তমানে সেই সংখ্যাটা 513। মাননীয় সভাপতি, সেই তথাকথিত সমাজ ব্যবস্থার অংশ হয়ে আমার প্রতিপক্ষ দল কিভাবে উচ্চশিক্ষার সহজলভ্যতাকে বেকার সমস্যা বৃদ্ধি হিসেবে দায়ী করে গেলেন? মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে মানসম্পন্ন শিক্ষা নেই। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, চতুর্থ বিপ্লবের যুগ, যেখানে যুক্তরাষ্ট্রের নাসা মঙ্গল গ্রহে মানুষ পাঠাচ্ছেন, চীন এআই ও রোবোটিক্স নিয়ে গবেষণা করছে, উদ্ভাবন করছে, এবং জাপান স্বায়ত্তশাসিত ড্রোন আবিষ্কার করছে, সেখানে আমাদের দেশের তরুণরা এখনও ব্যবহারিকে এঁকে দেখাচ্ছেন ফুসফুস কীভাবে আঁকতে হয়, রোবটের কয়টি পা অথবা হার্ট কোন দিকে থাকে। ধন্যবাদ সবাইকে। আহ্বান করব পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা হুমায়রা সুলতানা জিম। উচ্চশিক্ষা আজ সবার ঘরে ঘরে। ডিগ্রি যেন বাজারে সস্তা দরে, জ্ঞান নয় শুধু কাগজের ভিড়ি বাড়ে, এই সহজলভ্য শিক্ষায় বেকারকে গড়ে। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সুধী সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের প্রস্তাবনা, উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। পক্ষে বলছি, অনেক কথাই যাও বলে যা বলার নাই, তাই তোমার কথা বোঝার আশায় দিলাম জলাঞ্জলি। এভাবেই আক্ষেপ প্রকাশ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় প্রতিপক্ষ, কবিগুরু হতাশ হলেও আমি কিন্তু মোটেও হতাশ নই, কারণ আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা অতি শক্তিশালী প্রস্তাবনা রেখে আপনাদেরকে প্রমাণ করে গেলেন যে বর্তমানে উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। এক্ষেত্রে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে, কারণ আমাদের মতটি আপনার পোষণ করার জন্য। আপনি প্রশ্ন রেখে গেলেন কেন আমাদের দেশে বর্তমানে শিক্ষা পদ্ধতিকে যেন আমরা বন্ধ রাখতে পারি। প্রিয় প্রতিপক্ষ, আপনি কি লক্ষ্য করেছেন আমার দলের দ্বিতীয় বক্তা কিন্তু বলেই গিয়েছিলেন যে আমরা উচ্চশিক্ষার মান কখনো কমাবো না, বরং এই সহজলভ্যতাকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে যাব। সেই পক্ষটি হয়তো আপনি বুঝতে পারেননি। প্রিয় প্রতিপক্ষ, এখন বলা যাক আপনারা যে বিষয়গুলোর উপর বারবার করে কথা আনছেন, সীমাবদ্ধ কর্মসংস্থানের কথা বলে গেলেন। প্রিয় প্রতিপক্ষ, এর উত্তরও কিন্তু আমার পক্ষে দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন, বলেছেন সীমাহীন দুর্নীতির কথা, বলে গেলেন স্বজনপ্রীতির কথা। হয়তো এর কথার ছলে কথা বলতে বলতে আপনারা বলবেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা, কিন্তু সুকৌশলে এড়িয়ে যাবেন আপনারা আসল কারণটি কী। প্রিয় প্রতিপক্ষ, আমি এখন ত্রিমাত্রিক দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে প্রমাণ করে যাব কিভাবে এই শত সহস্র এই আপনাদের যে ক্রিয়াটি রয়েছে তার মূল কারণ হিসেবে কিভাবে আবর্তিত হচ্ছে একটি মূল লক্ষ্যই। আর সেই মূল কারণটি হলো বর্তমানে এই উচ্চশিক্ষার সহজলভ্যতা। যে তিনটি দৃষ্টি থেকে আমি যুক্তি খণ্ডায়ন করে যাব তা হলো: 1, উচ্চশিক্ষার সহজলভ্যতা বনাম প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থানের অভাব। 2, উচ্চশিক্ষার সহজলভ্যতার ফলে এর গুণগত মান হ্রাস। 3, কিভাবে দেশে বেকার সমস্যার সমাধান করা যায়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রথমেই বলছি বাংলাদেশের উচ্চশিক্ষার সহজলভ্যতার কথা। আমাদের উচ্চশিক্ষার সহজলভ্যতা ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে যে তারা বর্তমানে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
প্রিয় প্রতিপক্ষ, আপনারাই বলুন, উচ্চশিক্ষিত জনগোষ্ঠী যারা তৈরি হচ্ছে এই দীর্ঘকালীন পড়াশোনার পর তারা কি আশা করবে না একটি সরকারি ভালো চাকরি পাওয়ার জন্য? কিন্তু প্রিয় প্রতিপক্ষ, একটি করুণ বাস্তবতা কি জানেন? পৃথিবীর কোনো দেশের ক্ষেত্রেই সম্ভব নয় এই কর্মক্ষম পুরো জনগোষ্ঠীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। যেখানে উচ্চশিক্ষা মানে এক হাতে গোনা সংখ্যা মাত্র, সেখানে তাদের কাছে চাকরি স্বপ্ন প্রথমে ধুলোয় মিশে যাওয়ায় কি স্বাভাবিক নয়? প্রশ্ন রয়ে গেল দলনেতার কাছে, বিপক্ষ দলের বিজ্ঞ বিচারক মণ্ডলী। উচ্চশিক্ষা সহজলভ্যতার মূল কারণ প্রকৃত শিক্ষা ও তার গুণগত মানের হ্রাস করাচ্ছে। উচ্চশিক্ষার বিষয়টির সাথে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে গুণগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা সঠিকভাবে প্রদান করা হচ্ছে না জন্যই কিন্তু উচ্চশিক্ষা সহজলভ্যতা অর্জন করেছে। প্রিয় প্রতিপক্ষ, আপনাদেরকে স্মরণ করিয়ে দেই দক্ষতার ব্যাপারে। দক্ষতা কিভাবে অর্জিত হয়? শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, দক্ষতা কোনো জন্মগত কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো বিষয় নেই, এটিকে অর্জন করতে হয়। কারিগরি শিক্ষা, বহুমুখী শিক্ষার প্রচলনই পারে আমাদেরকে সে উচ্চশিক্ষার সহজলভ্যতাকে সুগঠিত ও কারিগরি শিক্ষার মাধ্যমে প্রকাশ ঘটাতে। এবার আসা যায় কিভাবে বেকার সমস্যার সমাধানে আসা যায়। প্রিয় প্রতিপক্ষ, দেশের বেকার সমস্যা আমাদের ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে বিশ্ব শ্রম সংস্থা আমাদেরকে বলে দিচ্ছে দেশে 2% হারে প্রতি বছর শ্রমশক্তি বাড়ছে, কিন্তু তারা জনশক্তিতে রূপান্তরিত হতে পারছে না। সুতরাং শিক্ষা কিংবা কর্মক্ষেত্রে যে গুণগত হ্রাসটা রয়েছে তা মূলত সহজলভ্য শিক্ষারই পহল, তা হয়তো আপনারা ভুলে যাচ্ছেন। প্রিয় প্রতিপক্ষ, উচ্চশিক্ষা বাংলাদেশে যেটি রয়েছে সেটি চাকরি কেন্দ্রিক নয়, বরং সনদ কেন্দ্রিক। আর সেই কারণে উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে কীভাবে উচ্চ শক্তিকে কীভাবে কাজে লাগানো যায় সেই দিকটি ভুলে গিয়েছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে উৎপাদন ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আমরা উচ্চশিক্ষার দিকটিকে লক্ষ্য রাখতে পারি। অন্যদিকে মধ্যবিত্তদের মানসিকতার কথা এখানে কোনোভাবে উপেক্ষা নয়। আপনিই ভাবেন আপনার পাশের বাড়ির সেই আন্টির কথা, তার কাছে যে যদি আপনাকে বলা হয় উচ্চশিক্ষিত হয়েও আপনি বেকার, তাহলে ঠিক কোন পর্যায়ে যাবেন? আপনি নিশ্চয়ই লজ্জার সম্মুখীন হবেন। আমাদের উদ্যোক্তা হওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ঘটে যাওয়া তরুণের উৎসবে বলে গিয়েছেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কোনো সরকারি চাকরিজীবী হওয়ার জন্য নয়। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি উচ্চশিক্ষায় সর্বোচ্চলভ্য একজন মানুষকে বলে যান যে আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে, তাহলে কিন্তু তারা কোনোভাবে মেনে নেবে না। প্রিয় প্রতিপক্ষ, তাই তর্কের খাতিরে তর্ক না করে সত্যকে মেনে নিন আর সমস্বরে বলুন উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকারত্ব সমস্যা বৃদ্ধি করছে। ধন্যবাদ। বিপক্ষ দলের দলনেতা এবং তৃতীয় বক্তা তাসনিয়া হোসেন, বক্তব্য উপস্থাপন করবে তাসনিয়া হোসেন। চোখে স্বপ্ন কিন্তু মুখে নিস্তব্ধতা, আশা আছে সুযোগ নেই, এজন্য বাংলার লাখো তরুণের শিরায় উপশিরায় গাঁথা এক করুণ নির্মমতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিপক্ষ দলের দলনেতা হিসেবে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে উচ্চশিক্ষার সহজলভ্যতাই এদেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন, বেকার সমস্যা বৃদ্ধির পিছনে 4টি মূল কারণ রয়েছে। প্রয়োজনভিত্তিক শিক্ষার অভাব ও ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় পরিকল্পনার অভাব, সামাজিক মনস্তাত্ত্বিক চাপ এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষার অভাব। ইতোমধ্যে আমাদের পক্ষ দলের বন্ধুরা আমাদের প্রতিটি যুক্তির সঙ্গে সম্মতি জানিয়ে গেলেন। আমাদের তৃতীয় বক্তা মাত্র বলে গেলেন যে যখন একটা ছেলে পড়ালেখা করার পর কোনো নিচু কাজ বা যে কোনো ধরনের কাজ করতে চায় তখন তাকে লজ্জার সম্মুখীন হতে হয়। এটা কি সামাজিক মনস্তাত্ত্বিক চাপ নয়? এর সঙ্গে উচ্চশিক্ষা সহজলভ্যতার কি সম্পর্ক রয়েছে তা আমি পক্ষদলকে জিজ্ঞেস করতে চাই। পক্ষদলের প্রথম বক্তা বলে গেলেন যে বর্তমানে সার্টিফিকেট অনেক সহজে পাওয়া যায়, তবে সার্টিফিকেট যদি সহজে পাওয়া যায় সেটা কি যে উচ্চশিক্ষিত হয়েছে তার দোষ, নাকি আমাদের রাষ্ট্রীয় পরিকল্পনার দোষ? মাননীয় সভাপতি, প্রথমেই আসি আমাদের দেশের উচ্চশিক্ষার উপর। উচ্চশিক্ষা হতে হয় মানসম্পন্ন এবং প্রয়োজন ভিত্তিক। সহজলভ্য উচ্চশিক্ষা মানে সকলের জন্য দরজা খোলা, এবং ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা হলো দরজার ভেতরের ঘরটা অগোছালো থাকা। উচ্চশিক্ষা সহজলভ্য মানে এই নয় যে উচ্চশিক্ষা মানহীন হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সিপিডি 2022 এর গবেষণায় জানা গেছে আমাদের দেশে ডিগ্রিধারীদের মধ্যে প্রয়োজনীয় ভাষা এবং যোগাযোগ ভিত্তিক কোনো দক্ষতাই নেই।
এই দক্ষতা অর্জন না করার পিছনে কারণ হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ইউরোপিয়ান একাডেমি 2023 এর রিপোর্ট অনুযায়ী জানা গেছে আমাদের দেশের 75% স্নাতক পাশ করা শিক্ষার্থীরই চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা তাদের শেখানো হয় না। এই দোষটা কি তাদের সহজলভ্য উচ্চশিক্ষার, নাকি আমাদের রাষ্ট্রের যে তাকে একটি সুষ্ঠু পরিকল্পনাযুক্ত বিদ্যা দিতে পারেনি? মাননীয় সভাপতি, 16 অক্টোবর 2024 দ্য ডেইলি স্টারের তথ্য মতে বাংলাদেশে বেকারত্বের একটি বিরাট কারণ হচ্ছে আমাদের প্রয়োজনীয় কর্মসংস্থান নেই। টিআইবি 2023 এর রিপোর্ট অনুযায়ী জানা গেছে বাংলাদেশে বৈধ এবং অবৈধ উপায়ে বর্তমানে 10 লক্ষ বিদেশি কর্মী কর্মরত আছেন, যাদের পিছনে প্রতি বছর 10 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে। একই রিপোর্ট অনুযায়ী জানা গেছে সমপরিমাণ অর্থ দিয়ে এর 3 গুণ অর্থাৎ 30 লক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া সম্ভব, যেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশে বেকারের সংখ্যা 26 লক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, এদের চাকরি না পাওয়ার সঙ্গে কি উচ্চশিক্ষা সহজলভ্যতার সম্পর্ক রয়েছে, নাকি তাদেরকে যে আমরা দক্ষতাযুক্ত শিক্ষা দিতে পারিনি তার সম্পর্ক রয়েছে? ছোটবেলা থেকে পড়ানো হয় সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, তবে আমাদের কি কখনো বড় হয়ে চাষা হওয়ার জন্য উৎসাহিত করা হয়? শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তবে আমাদের কেন গাড়িতে চড়ার কথা শেখানো হয়, কেন গাড়ি চালানোর কথা নয়? কারণ আমার দুঃখজনক ব্যাপার হলেও এটা সত্য যে আমাদের সমাজে সকল কাজকে সমানভাবে দেখা হয় না, তবে এটা আমাদের সমাজের নিজ মানসিকতার দোষ। বর্তমানে প্রথম আলো 2রা ফেব্রুয়ারি 2025 এক রিপোর্ট মতে জানা যায় সাম্প্রতিক 2 বছরে বিদ্যুৎ খরচ বেড়েছে 15%, গ্যাস খরচ 10%, পরিবহন খরচ 30% এবং শ্রমিক খরচ 32%। এমতাবস্থায় কিভাবে একজন সদ্য পাশ করা যুবক বিনিয়োগ করার মাধ্যমে কোনো উদ্যোগ নেবে? প্রশ্ন হচ্ছে, আমাদের রাষ্ট্র যদি একজন সদ্য পাশ করা যুবককে প্রয়োজনীয় পুঁজি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তাহলে কি সে নতুন উদ্যোগ না নিয়ে বেকার হয়ে ঘরে বসে থাকবে? এটাই স্বাভাবিক। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে প্রথম হয়েছে। আমাদের দেশে যে উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছেন তারা যদি তাদের গদিতে বসে টাকা না খেয়ে সেই অর্থ দিয়ে প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করত এবং আমাদের যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা রয়েছে তাকে সংশোধন করার চেষ্টা করত, তাহলে হয়তো আজ এমন হতো না। মাননীয় সভাপতি, আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি, পক্ষদল সেই বিষয়গুলোকে উচ্চশিক্ষা সহজলভ্যতার ভিতরে আনার চেষ্টা করছেন। তবে উচ্চশিক্ষা সহজলভ্যতা মানে এই নয় যে শিক্ষা মানহীন হবে, বরং উচ্চশিক্ষা সহজলভ্যতা মানে হলো সবার কাছে উচ্চশিক্ষা পৌঁছে দেওয়া। ধন্যবাদ। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্ব। প্রথমে যুক্তি খণ্ডন করতে আসবে পক্ষ দলের দলনেতা হুমায়রা সুলতানা জি। ধন্যবাদ সম্মানিত সভাপতি, আমাকে আবারও বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় প্রতিপক্ষ, আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমরা ঠিক কোন জায়গাতে কর্ণপাত করতে যাচ্ছি, দৃষ্টিপাত করতে যাচ্ছি। প্রিয় প্রতিপক্ষ, আমরা একবারও কিন্তু বলিনি আমাদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই। আমরা বলতে চেয়েছি উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। বিপক্ষ দলের বক্তা প্রশ্ন উপস্থাপন করে গেলেন কিভাবে উচ্চশিক্ষা সহজলভ্যতার সাথে মানসিকতার সম্পর্ক গড়ে উঠেছে। প্রিয় প্রতিপক্ষ, আপনি হয়তো ভুলে গিয়েছেন উচ্চশিক্ষা সহজলভ্যতা ঠিক সেই পর্যায়ে রয়েছে যেখানে আমাদের মানসিকতার অবক্ষয় দিনকে দিন জীবন্ত করে তুলেছে। প্রিয় প্রতিপক্ষ, ভাবুন আমাদের ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছি। আমাদের বাংলাদেশের একজন ওয়েটার আর চীনের একজন ওয়েটারের কথাই আপনি চিন্তা করুন তো, কেন আমরা নিচু কাজ করতে এই সময়ে প্রস্তুত নই? আপনার তথাকথিত যেটিকে আপনি অশোভন কাজ বলে উল্লেখ করে গিয়েছেন। প্রিয় প্রতিপক্ষ, বাংলাদেশের মানসিকতা ঠিক সেই পর্যায়ে, কারণ আমাদের উচ্চশিক্ষার সহজলভ্যতা সেই উচ্চশিক্ষাটা ঠিক সেই পর্যায়ে রয়েছে যেখানে আমরা নিজেদেরকে দক্ষ কিংবা মানসিকতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তৈরি করতে পারছি না। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। এরপরে আপনারা বলে গেলেন
এটি রাষ্ট্রপতির দোষ যে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, একটি রাস্তায় আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বলে কি আপনি সেই রাস্তায় হাঁটা বন্ধ করে দিবেন? এ তো নেহাত বোকামি ছাড়া অন্য কিছু নয়। প্রিয় প্রতিপক্ষ, আমরা একজন মাননীয় রাষ্ট্রপতির উপর যদি দেশের চালিকা শক্তি শুধু ভার নিয়োজিত করি দায়িত্ব, তাহলে কি সেই দেশে উন্নয়ন সম্ভব? কোনোদিনও না। আমাদের জনবল, জনগোষ্ঠী, পুরো সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এটি শুধু মাননীয় রাষ্ট্রপতির দোষ হতে পারে না। আশা করছি এই প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে গিয়েছেন। এরপরে মৌলিক চাহিদা দেয় না কেন রাষ্ট্র, সেই বিষয়ে আমরা কেন বেকার রয়েছি সেই প্রশ্নটি আপনারা উপস্থাপন করে গেলেন। প্রিয় প্রতিপক্ষ, মৌলিক চাহিদা দেওয়া না দেওয়া কিংবা রাষ্ট্রের বেকারত্ব থাকার বিষয়টি কিন্তু প্রাসঙ্গিক নয়। দেখুন, এখানে উচ্চশিক্ষার সহজলভ্যতার কারণেই কিন্তু আমরা বেকারত্ব বাড়াচ্ছি। প্রিয় প্রতিপক্ষ, যদি উচ্চশিক্ষাটা সেই পর্যায়ে পৌঁছায় যেখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আমাদের দেশে একটি সমস্যা হলো, আমরা কখনোই নিজেদেরকে কারিগরি শিক্ষার আদলে তৈরি করতে চাইনি, কারণ আমাদের সেই ডিগ্রিধারী বিসিএস ক্যাডার দরকার। তাই সেখানে মৌলিক চাহিদা কিংবা সেই খাদ্য বস্ত্রর মতো সরকারি চাকরিকে আপনি কি মৌলিক চাহিদা হিসেবে কখনোই সংজ্ঞায়িত করে যেতে পারেন না। প্রিয় প্রতিপক্ষ, সেই জন্য যে আমরা বেকার আছি এ আপনাদের নেহাত ভুল ধারণা ছাড়া অন্য কিছুই নয়। আমাদের বেকার থাকার মূল কারণই হলো আপনারা কর্মসংস্থানের কথা বলে গেলেন, কিংবা সীমাবদ্ধ দুর্নীতি কিংবা সীমাহীন দুর্নীতির কথা বলে গেলেন। প্রিয় প্রতিপক্ষ, দুর্নীতি কখন হয়? যখন আপনার দেশের উচ্চশিক্ষা ঠিক সেই পর্যায়ে পৌঁছয় না যেখানে আপনাকে দক্ষ করে তুলবে। আপনার এই উচ্চশিক্ষার সহজলভ্যতা ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনি দুর্নীতির নামক যে আমাদের কালো জাল রয়েছে তার পর্দা সরিয়ে নিজের মানসিকতাকে উপস্থাপন করে যাবেন এবং এই মৌলিক চাহিদার পরিবর্তে উচ্চশিক্ষার সহজলভ্যতাকেই দায়ী করে যাবেন। প্রিয় প্রতিপক্ষ, চলুন তর্কের খাতিরে তর্ক না বাড়িয়ে আমরা সত্যকে মেনে নেই। আর প্রিয় প্রতিপক্ষ, আশা আছে যদি যোগ্যতা বাস্তব দক্ষতার সেতু আবার গড়ে, তবে ডিগ্রির সাথে চাকরিও মিলবে প্রতিটি ক্লান্ত স্বপ্নহীন তরুণের ঘরে। ধন্যবাদ। এ পর্যায়ে যুক্তি খণ্ডন করতে আসবে বিপক্ষ দলের দলনেতা তাসমিয়া হোসেন। ধন্যবাদ আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আসছি পক্ষ দলের উপর। পক্ষ দল বলে গেলেন যে আমরা উচ্চশিক্ষাকে একটি মৌলিক চাহিদা হিসেবে সংজ্ঞায়িত করেছি। আমার প্রথম বক্তা কখনোই একবারও উচ্চশিক্ষার সঙ্গে মৌলিক চাহিদা শব্দটি একবারও উচ্চারণ করেনি। সুতরাং আপনারা আন্দাজের উপর একটি ভিত্তি গড়ে তুলতে পারেন না। তারপর আসছি উচ্চশিক্ষার সহজলভ্যতা। আপনি বললেন যে চলুন পুরো সম্প্রদায় একসাথে এগিয়ে যাই। আমরা তো ঠিক একই কথা বলছি। আমাদের সমাজের নিচের মানসিকতা দূর করে চলুন আমরা সকলে মিলে সামনে এগিয়ে যাই। যখন একজন যে কোনো বিষয়ে পাশ করে বের হয়, আমরা তাকে চাকরির জন্য জোর না করে তাকে বলি যে বাবা তুই যে বিষয়ে যে কোনো উদ্যোগ নিতে চা, আমরা তোর সাথে আছি। সেটাই তো আমরাও বলতে চাচ্ছি। পক্ষদল বারবার উচ্চশিক্ষা সহজলভ্যতার সঙ্গে দক্ষতার অভাবকে মিলিয়ে ফেলছেন। দক্ষতা প্রদান করা কি আমাদের শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়? চায়না এবং জাপানের মতো দেশগুলোতে তাদের শ্রেণীকক্ষে নানা ধরনের দক্ষতা দেওয়া হয়ে থাকে, তবে আমাদের সেরকম কোনো ব্যবস্থাই নেই। কারণ আমাদের উচ্চশিক্ষাটাই মূলত ত্রুটিপূর্ণ। আপনারা বলছেন যে বর্তমানে ডিগ্রি অনেক সহজেই পাওয়া যাচ্ছে এবং ডিগ্রির মূল্য কমে যাচ্ছে। তবে ডিগ্রি সহজে পাওয়া কি আসলে সমস্যা, নাকি তাদের যে শিক্ষা দেওয়া হয়েছে তার মানহীনতা মূল সমস্যা? আপনারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে উচ্চশিক্ষা সহজলভ্যতা কিভাবে বেকার সমস্যা বৃদ্ধি করছে সেটাই বললেন, কিন্তু এটা যে কোনোভাবেই মূল কারণ নয় সেটা বলছেন না। কারণ আজকে বিতর্কের বিষয় উচ্চশিক্ষা সহজলভ্যতাই বেকার সমস্যা বৃদ্ধি করছে। পক্ষদল বলে গেল যে আমাদের কারিগরি শিক্ষা দেয়া হয় না। আমরা তো সেটাই বলছি যে আমাদের শিক্ষাক্রমে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত নেই। কেন আমাদের কারিগরি শিক্ষা ছোটবেলা থেকে শেখানো হয় না? কেন আমাদের শিক্ষাক্রমের একটা বাধ্যতামূলক বিষয় এটা নয় যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য বিষয়ের সঙ্গে আমাদের যে কোনো একটি কারিগরি শিক্ষা শেখা উচিত? সেটা আমাদের কেন দেওয়া হয় না? সুতরাং আসুন প্রিয় প্রতিপক্ষ, আমরা তর্ক বিতর্কে না জড়িয়ে গিয়ে প্রকৃত উচ্চশিক্ষা লাভ করি এবং বেকার সমস্যার সমাধান করি এবং দেশকে সত্যিকার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ। আমরা দীর্ঘক্ষণ যাবৎ যুক্তি এবং যুক্তি খণ্ডন পর্ব উপভোগ করলাম। আজকের যে বিতর্কের বিষয় উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে, বিষয়টি বাংলাদেশের আর্থসামাজিক যেই প্রেক্ষাপট তার সাথে অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময় উপযোগী।
বস্তুতপক্ষে বিতর্ক একটা শিল্প, আর্ট। সেই আর্টটা হলো যে আমরা কত সুন্দরভাবে আমরা যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে পারি, এবং আমাদের যে সোশিও কালচারাল যেই অ্যাসপেক্ট বাংলাদেশে, সেখানে যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করার সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ। এই শিক্ষাটাও আমাদের জাতীয় জীবনে গুরুত্ববহ। শুধুমাত্র যে হাতে কলমে কাজেই কর্মক্ষম করে তুলবে ব্যাপারটা তা না, বরঞ্চ মানসিকভাবেও বুদ্ধিবৃত্তিকভাবেও তার এক ধরনের অগ্রগতি হবে। সে শিখতে পারবে যে কিভাবে সমাজে বিচরণ করতে হয়, কিভাবে সমাজে বসবাস করতে হয়, এক ধরনের সহনশীলতা, এরপরে অপরের প্রতি যেই সম্মান শ্রদ্ধা প্রদর্শন, অপরের মতের প্রতি যে সম্মান শ্রদ্ধা প্রদর্শন, সেটিও কিন্তু শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের মতো জায়গায়, যেটা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ, সেই দেশের বেকার সমস্যা এটা আসলেই বহুমাত্রিক। মানে শুধু একটি বিষয় দিয়ে এটাকে ব্যাখ্যা করা খুবই কঠিন। তথাপিও আমাদের বিতার্কিকরা দারুণভাবে এই বিষয়কে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেকারত্ব সমস্যার নিরসনে বিদেশি বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। আমরা দেখি যে আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে আমাদের দেশে গার্মেন্টস শিল্প একটি অন্যতম বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী সেক্টর। কিন্তু আমরা দেখি যে এই গার্মেন্টস সেক্টরেও একটা বড় অংশের জনশক্তি বাইরে থেকে হায়ার করতে হচ্ছে, এবং এমনও দেখা যায় যে পুরো গার্মেন্টসের শত শত বাংলাদেশি কর্মী যে বেতন পায়, একজন দুইজন বিদেশি কর্মী তার সমান বেতন নিয়ে চলে যায়। আমরা যদি আমাদের এডুকেশনকে প্রপারলি যদি আমরা সাজাতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদের দেশের জন্য বেকার সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবার যদি আমরা কোয়ালিটি এনশিওর করতে না পারি, তাহলে আসলে এই উচ্চশিক্ষা আমাদেরকে বেকারত্বই উপহার দেবে। ফলে পক্ষে এবং বিপক্ষে উভয় জায়গাতেই অত্যন্ত শক্তিশালী যুক্তি রয়েছে। তারপরেও আমরা জানি যে যেহেতু এটি প্রতিযোগিতা, দুই দলই জেতার কোনো সুযোগ নাই। তবে আমি উভয় দলকেই অ্যাপ্রিসিয়েট করি। তারা উভয় দলই খুব ভালো করেছে, ভালো যুক্তি উপস্থাপন করেছে, আর্গুমেন্ট দিয়েছে এবং যুক্তি খণ্ডন করেছে। চমৎকার ভাষায় তারা এই যুক্তি খণ্ডন করেছে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয় দল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিজয় দলের ব্যালট 3, বিজিত দলের ব্যালট 0। আজকের বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে পক্ষ দলের দলনেতা হুমায়রা সুলতানা জিন। উভয়কে আমরা অভিনন্দন জানাই। আগামী দিনে তারা আরও ভালো করবে, এবং আজকের বিতর্ক প্রতিযোগিতা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।